নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ববিতা রায়। আমি কিছু মনে করিনি। বাড়ি চলো তবে। আমি এখন যাব না সঞ্জয়। কেন যাবে না তুমি? আলপনা ভাবুক হয় আনমনে বলে, কেন এর কোনো উত্তর নেই। সঞ্জয় অধৈর্য হয়ে বলল, প্লিজ ফিরে চলো। হঠাৎ আমাকে নিতে আসলে কেন? সঞ্জয় মাথা নিচু করে ফেলল। বিড়বিড় করে বলল, মা পাঠিয়েছে। আলপনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আবারও জোরাজুরি করেছে? সঞ্জয় উত্তর দিল না। আলপনা বলল, তুমি মায়ের কথা সবসময় মেনে নাও কেন? মাঝে মাঝে মায়ের অবাধ্য হলেও তো পারো। সঞ্জয় মুখ ফসকে বলল, তুমি বা তোমার বাবা মায়ের কথা মেনে নিয়ে আমাকে বিয়ে করেছিলে কেন? আলপনা আবারও দীর্ঘশ্বাস ফেলল। বিষণ্ণ কণ্ঠে বলল, তোমার কোনো পিছুটান নেই, কিন্তু আমার আছে। তুমি সেদিন আমাকে বিয়ে না করে পালিয়ে যেতে পারতে সঞ্জয়। তাহলে তো এত কিছু হতোই না, বিশ্বাস করো। আমি শত চেষ্টা করেও বিয়েটা আটকাতে পারিনি। কেন পারিনি জানো? আমার বাবা মা দিনের পর দিন মানসিক টর্চার করতো আমাকে, ভয় দেখাতো খুব। আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে বাচ্চা দুটোকে দত্তক দিয়ে দেবে। তারা আমার ভরণ পোষণের দায়িত্ব নিল, আমার বাচ্চা দুটোর দায়িত্ব নেবে না। আবার বাচ্চা দুটোকে তোমাদের বাড়িতেও ফেলেও আসবে না। আরও কত কথা সঞ্জয়। সম্পদও চলে গেল, আমার জীবন থেকে সমস্ত সুখ শান্তিও চলে গেল। মানুষটা মারা যাওয়ার পর একটা দিনও শান্তিতে থাকতে পারিনি। কি যে মানসিক কণ্ঠে থেকেছি আর থাকছি, তা শুধু আমিই জানি আর আমার ঈশ্বর জানে। এত কিছুর পরও এই বাড়িতে কেন এসেছো? তাছাড়া আর কোথায় যাব জানি না, তবে আমি হলে এখানে জীবনেও আসতাম না। যাই হোক, তুমি ফিরে চলো। তোমার চিন্তায় চিন্তায় মা খুব অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে ভর্তি। কি হয়েছে মায়ের? প্রেশার হাই, স্ট্রোক করেছে। আলপনা অস্থির হয়ে বলল, এখন মায়ের কি অবস্থা? প্রাথমিকভাবে বিপদ কেটে গেছে, তবে পুরোপুরি কাটেনি। বৌদি, আর সময় নষ্ট করো না, তুমি প্লিজ আমার সাথে চলো। মায়ের চিৎকার চেঁচামেচিতেই শেষ পর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত পাল্টে ফেলতে বাধ্য হয়েছে মাধবীলতা। ভাগ্যিস মা জানলা দিয়ে দেখে ফেলেছিল, না দেখলে এতক্ষণে হয়তো। দরজা খুলে দিতেই মা 2-4টে চড় থাপ্পড় মেরেছে মাধবীলতার গালে। তারপর মাধবীলতাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছে। মাধবীলতার মায়ের বুকে মুখ গুজে অনেকক্ষণ পড়েছিল। মৃত্যু কখনোই সব কিছুর সমাধান হতে পারে না। বেঁচে থাকবে মাধবীলতা, বাবা মায়ের জন্য হলেও বেঁচে থাকবেও। মাথা থেকে ডিপ্রেশন ছুঁড়ে ফেলে মাথা উঁচু করে বাঁচার মতো বাঁচবে। মনের ভেতর এতটাই জেদ চেপে গেল, দেখতে চাই এই ব্যর্থ জীবনের শেষ কোথায়। কথাগুলো ভাবা যতটা সহজ, ব্যর্থ জীবন বয়ে বেড়ানো কিন্তু ঠিক ততটাই কঠিন। যতই কঠিন হোক, আজকের পর থেকে মাধবীলতা কখনো হাল ছাড়বে না। বাবা মায়ের কাছে আরও 2 দিন থেকে হলেও ফিরে যাবে। পড়াশোনায় মনোযোগ দেবে। মায়ের একটা ওষুধ কিনতে হবে, ফার্মেসি নিচতলায়। বারবার অনিমেষকে বলতে ভালো লাগছে না, শম্পা বাবার বাড়ি চলে গেছে। অনিমেষ খানিক দূরের একটা ফাঁকা বেডে বসে বসে ফোন চালাচ্ছে। মা ঘুমে। শম্পা অনিমেষকে বলল, মায়ের দিকে একটু খেয়াল রাখবেন, আমি বরং চট করে ওষুধটা নিয়ে আসি। অনিমেষ উঠে দাঁড়ানো, হাত বাড়িয়ে বলল, কাগজটা আমাকে দাও, আমি নিয়ে আসছি। আমি যাচ্ছি। কাকিমা তো এখন ঘুমোচ্ছে, তুমিও আমার সাথে চলো তবে, একা যাওয়ার দরকার নেই। শম্পা দ্বিমত করল না। নার্সকে বলে অনিমেষের সাথে ঔষধ আনতে চলে গেল। অনিমেষ তাড়াতাড়ি যাওয়ার জন্য লিফটে উঠতে চেয়েছিল, শম্পা রাজি হয়নি। লিফটে উঠলে শম্পার প্রচুর মাথা ঘোরে। তাছাড়া 4তলা থেকে নামতে খুব বেশি সময় লাগবে না। দুজন সিঁড়ি দিয়ে পাশাপাশি নামছে। শম্পা বিষাদমাখা কণ্ঠে বলল, আপনি আমার সাথে আগের মতো কথা বলেন না কেন অনিমেষদা? অনিমেষ বোধহয় বিস্মিত হলো। পাশ ফিরে শম্পার মুখের দিকে এক পলক তাকালো। বলল, কথা কি বলতেই হবে? জানি না, তবে আপনি অনেক পাল্টে গেছেন। আমি পাল্টে গেছি? শম্পা দীর্ঘশ্বাস ফেলল। আর অনিমেষ বলল, আমি কথা বললে তুমি খুশি হবে? মনের বিরুদ্ধে গিয়ে জোর করে আমার সাথে কথা বলার দরকার নেই। শম্পার কণ্ঠে স্পষ্ট অভিমানের ছোঁয়া। অনিমেষ হাসল, বলল, একজনকে ভালোবাসি শম্পা, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। সেই মেয়েটা অন্য একজনকে ভালোবাসে, আমার হবে না না জেনেও
তাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। শম্পার বুকের ভেতর কি যেন কামড়ে ধরল। হাত পা মৃদু কাঁপছে। কার কথা বলছে অনিমেষদা? শম্পা তো অনিমেষদাকে ভালোবাসে। তাহলে বললে কেন সেই মেয়েটা অনিমেষদাকে ভালোবাসে না? তার মানে অন্য কাউকে ভালোবাসে অনিমেষদা। কোনোভাবে হয়তো ওনার প্রতি শম্পার দুর্বলতা বুঝে গিয়েছিল, তাই হয়তো দূরে সরে গেছে। এখন আবার কৌশলে সত্যিটা বলে দিল। শম্পা সহ্য করতে পারছে না, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। কেন আমাদের জীবনের প্রথম ভালোবাসার মানুষটা সবসময় ভুল হয়, আর ভুল মানুষটাকেই আমরা সত্যিকারে ভালোবেসে ফেলি। শম্পা কত কষ্টে যে নিজেকে সামলে নিল। কান্না গিলে ফেলে বলল, কে এসে? অনিমেষ আলপনা হয়ে বলল, আছে কেউ একজন। সে কখনো আমার হবে না জেনেও কেন তাকে ভালোবাসতে গেলেন? অনিমেষ রহস্য করে বলল, এখানেই তো ভালোবাসা আসল সার্থকতা শম্পা। আলপনা বাচ্চা দুটোকে নিয়ে সঞ্জয়ের সাথে ফিরে এলো। শাশুড়ি মায়ের অসুস্থতার কথা শুনে কিছুতে আর নিজের অভিমান পুষে রাখতে পারল না। সঞ্জয় প্রথমে বাড়ি যেতে বলল, আলপনা রাজি হলো না। সে সরাসরি হাসপাতালে যাবে, শাশুড়ি মাকে নিজের চোখে দেখবে, তারপর না হয় বাড়ি ফিরে যাবে। সঞ্জয় ওদের নিয়ে সরাসরি হাসপাতালে গেল। সুনিতার চোখ বুজে শুয়ে আছে। আলপনা এসে সুনিতার পাশে বসল। শাশুড়ি মায়ের মাথায় হাত রাখতে সুনিতার চোখ মেলে তাকালো। বলল, বৌমা এসেছে। সুনিতার কণ্ঠে খুশি ঝরে পড়ছে। নাতি দুটোকে ইশারায় কাছে ডাকলো, গাল টেনে আদর করে দিল। আলপনার চোখের জল মুছে বলল, এভাবে কেউ অসুখ বাঁধিয়ে নেয়? আপনার যদি কিছু হয়ে যেত সারা জীবন তা আমি দোষী হয়ে থাকতাম। বালাই ষাট, এসব কী বলছো? তুমি হলে আমার ঘরের লক্ষ্মী, আমার সঞ্জয়ের বউ। আমাকে কথা দাও বৌমা, রাগ করে আর কখনো এভাবে আমাকে না বলে চলে যেও না। তোমাদের না দেখে না আমি থাকতে পারি না। শেষের কথাগুলো বলতে বলতে আলপনার এক হাত মুঠো করে ধরল সুনিতা। আলপনা শাশুড়িমাকে ভরসা দিয়ে বলে, যাব না, কথা দিলাম। মাধবীলতা আমার সবচেয়ে প্রিয় ও পছন্দের ফুল। এই ফুলকে আমি যতটা না ভালোবাসি তার থেকেও 1000 গুণ বেশি ভালোবাসি তোমাকে। তোমাকে আমি মনে মনে মধুমালতী বলে ডাকি। তোমার নামের ফুলটা শুধু সন্ধ্যায় মাদকতা মেশানো সুগন্ধি ছড়ায়, আর তুমি নামক ফুলটা আমার জীবনের সবসময় সুগন্ধি ছড়িয়ে যাচ্ছ। তুমি কখনো আমার হবে না জেনেও তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবাসি তোমার মায়াবী চোখের কালো কাজলকে, ভালোবাসি তোমার গোলাপি ঠোঁটের মিষ্টি হাসিকে, যে হাসি বারবার মুগ্ধ করেছে আমাকে। তোমার বিষণ্ণতা মিশ্রিত মুখখানি আমার দেখতে যে একটু ভালো লাগে না মধুমালতী? তারপরও বারবার লুকিয়ে লুকিয়ে দেখি তোমায়। তুমি আমার হৃৎপিণ্ডে এমনভাবে মিশে গেছো যে তোমাকে বেশিক্ষণ না দেখলে আমি বারবার ছটফট করি। মনে হয় আমার সমস্ত পৃথিবী অন্ধকারে ঢেকে গেছে। তুমি আমার হলেও আমার হবে না জানি, তারপরও আমি প্রতিটি সন্ধ্যায় তোমাকে চাই। যেদিন তোমাকে আমার মনে ধরে গেল, তারপর দিন কী করলাম শোনো, একটা মাধবীলতা ফুলের চারা গাছ কিনে আনলাম, লাগিয়ে দিলাম আমার ঘরের ব্যালকনি ঘেঁষে। 2 বছর যাবৎ গাছে প্রচুর ফুল আসে। আমি প্রতিদিন সন্ধ্যায় ব্যালকনিতে চায়ের কাপ হাতে নিয়ে বিবশ হয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, আর আনমনে ভাবি আমার মধুমালতীকে কবে আমার পাশে এনে দাঁড় করাবো। দুজনে এক কাপে ভাগাভাগি করে চা খাবো, তারপর দুটো ফুলের ঘ্রাণ শুকবো, দেখবো কে বেশি সুগন্ধ ছড়ায়, আমার মধুমালতী নাকি গাছের মাধবীলতা। আমার এই স্বপ্ন কি সারা জীবন স্বপ্নই রয়ে যাবে, নাকি এই জীবনে কখনো পূরণ হবে? শোনো মধুমালতী, তোমার নীরব চোখের জল না তোমার হাসি মুখ আর আমার প্রশান্তির কারণ, তাই আর কখনো কাঁদবে না। এখন থেকে হাসবে, সবসময় মন খুলে হাসবে তুমি। আমি আড়াল থেকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখব তোমায়। ইতি তোমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলা এক ভবঘুরে। এতটুকু লিখে ডায়েরিটা বন্ধ করে দিল অনিমেষ। মাধবীলতাকে নিয়ে লিখতে বসলে ডায়েরির পৃষ্ঠা শেষ হয়ে যায়, তবুও লেখা শেষ হতে চায় না। অনিমেষে প্রচুর চায়ের তেষ্টা পেয়েছে, এখন 1 কাপ চা না খেলে চলবেই না। রাত গভীর, সারা বাড়ি অন্ধকার ঢাকা, দূরে কোথাও ঝিঝি পোকা ডাকছে। অনিমেষ প্রচুর চা খায়। 1 কাপ চায়ের জন্য যখন তখন আর কাউকে ডাকতে ইচ্ছে করে না, তাই চায়ের সরঞ্জাম ঘরেই এনে রেখেছে। অভিজ্ঞ হাতে চা বানাতে খুব বেশি সময় লাগলো না।
গরম ধোয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো অনিমেষ। আজ বোধহয় পূর্ণিমা, চাঁদের আলো উপচে পড়ছে। মাধবীলতা ফুল গাছের ওপরে সারা গাছ ছোট ছোট ফুল ছেড়ে আছে। দেখতে কি যে সুন্দর লাগছে। আরও বেশি ভালো লাগতো মাধবীলতার পাশে দাঁড়িয়ে থাকলে। মেয়েটা বোধহয় জাদু জানে। অনিমেষের মতো ভবঘুরে ছেলেকে এমন মায়ায় জড়িয়ে নিল যে এই মায়ার ঘোর এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি অনিমেষ। অনিমেষের গানের প্রতি ঝোঁক খুব। টিউশনির টাকা জমিয়ে নেহাত শখের বশে গিটারটা কেনে হয়েছিল। নতুন ভার্সিটি, নতুন ক্যাম্পাস আর নতুন বন্ধুবান্ধব, সব মিলিয়ে দিনগুলো বেশ কেটে যাচ্ছিল। অনিমেষ দেখতে লম্বা চওড়া, গায়ের রং উজ্জ্বল ফর্সা, মাথায় এক ঝাঁক কোকড়া চুল, গালে চাপদাড়ি, দাড়িগুলো সুন্দর করে ছেটে রাখা, জোড়া ভ্রূর নিচে সুন্দর চোখ দুটো, টিকালো নাক, সিগারেট খাওয়া, কালচে পোড়া ঠোঁট, থুতনির ভাঁজে গর্ত মতো মেয়েদের ভাষায় টোল বলে। সে গর্ত বা টোলের মাঝখানে একটা গাঢ় তিল আছে। শখের বসে একটা কান ফুটো করা, তাতে রূপোর রিং পড়েছে। হাতে বড় বড় পশম, ডান হাতে প্রায় সবসময় ঘড়ি পরে থাকে। এক কথায় দেখতে সুদর্শন। যদিও কারোর কাছে গান শেখেনি, তবে গানের কণ্ঠ খুব সুন্দর, যে কেউ অনিমেষের গান শুনে মুগ্ধ হয়। তখন কলেজ ভার্সিটি দাপিয়ে বেড়াচ্ছে আকাশ দীপান্বিতার জুটি। সরি দীপান্বিতা গানটা প্রচুর হিট, তখন সবার মুখে মুখে গানটা। কোনো এক অলস দুপুরে ওরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। সঞ্জয়ের আবদারে অনিমেষ হাতে গিটারটা তুলে নিল। গিটারে টুংটাং সুর তুলে কণ্ঠে আবেগ ঢেলে গাইতে শুরু করলো সরি দীপান্বিতা গান। গাইতে গাইতে অনিমেষ আনমনে সামনের দিকে তাকালো। গিটারের মাতাল করা সুরে চারপাশে মুখরিত খোলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তখনই বোধহয় ওদের পাশ দিয়ে মাধবীলতা হেঁটে গেল। কেউ তেমনভাবে খেয়াল করেনি। অনিমেষই প্রথম দেখল, খুব গোপনে। সে প্রথমবার কিংবা শেষ চারবার চার চোখের মিলন হয়েছিল। অচেনা মেয়েটি যে অনিমেষের গিটার বাজানো শুনে অনিমেষের দিকে তাকিয়েছিল, বুঝতে আর বাকি রইল না অনিমেষের। জীবনে প্রথমবার এক দেখায় কাউকে ভালো লেগে গেল। কিছু কিছু মুখ আছে, হঠাৎ দেখলে কী যে ভালো লাগে, একবার দেখলে বারবার শুধু দেখতে ইচ্ছে করে।